অর্থনৈতিক যে বিপর্যয় চলছে, সোশ্যাল ফ্যাব্রিকের যে ক্ষতিটা হয়েছে, এখান থেকে যদি আমরা পুষিয়ে উঠতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক সংস্কার কি আমরা সরকারি দলের মধ্যে দেখতে পাই? মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটের আয়করের দিকে একটু তাকাই, আয়করের ক্ষেত্রে 3,75,000 টাকা করা হয়েছে, 25,000 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, যেটা এখানে এটার উপরে আয়কর বসানো হবে না। কিন্তু 3,75,000 টাকার উপরে যখনই যাবে, এর পরবর্তী ধাপের ক্ষেত্রে বলা হয়েছে 3 লক্ষ টাকার জন্য সেখানে 10% হারে সেখানে ট্যাক্স প্রদান করতে হবে। আমরা যদি এই যে খেয়াল করে দেখি, গত বছর কিন্তু এই পরিমাণটা ছিল 5%, কিন্তু এখন যখন এটা 10% করা হয়েছে, তখন এটা সরাসরি মধ্যবিত্ত যারা আছে, যারা অল্প ইনকাম করে, তাদের উপরে গিয়ে এটার একটা সরাসরি প্রভাব পড়ছে। কারণটা হলো, কোনো একজন ব্যক্তি মাসে যদি 35,000 টাকা ইনকাম করে থাকেন, তাহলে বছর শেষে যে ট্যাক্সটা প্রদান করতে হচ্ছে, তার পরিমাণটা আগে 5% হারে ছিল 420 টাকা, এখন কিন্তু সেটা 620 টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ এই মধ্যবিত্তের উপরে প্রথম যে আয়কর, সে আয়করের উপরে 48% আয়কর বৃদ্ধি করা হয়েছে। এটা একটা মধ্যবিত্তের উপরে মরণ ফাঁদে পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, আমরা যদি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিকে তাকাই, ক্ষুদ্র ব্যবসায়ীদের উপরে অগ্রিম কর চার্জ করা হয়েছে। গ্রামের দোকানদার যারা আছেন তাদেরকে বলা হচ্ছে 0.2% তাদেরকে কর প্রদান করতে হবে। এই 0.2% কর কখন দেওয়া হবে? এটা অগ্রিম, অর্থাৎ যখনই তারা মালপত্র দোকানে নিয়ে আসতেছেন, ওই সময়টাতে যখন তারা ক্রয় করতেছেন, 1,000 টাকার মালপত্র যদি তারা তাদের দোকানে নিয়ে আসেন, তখনই তারা সরকারকে 2 টাকা তাদেরকে কর প্রদান করতে হবে। অর্থাৎ এখনো পর্যন্ত যে পণ্যটা বিক্রি করা হয় নাই, সে পণ্যটার উপরেই যদি আপনি বিক্রি করার আগেই, কোনো লাভ হওয়ার আগেই যদি ব্যবসায়ীদের উপর থেকে ট্যাক্স এবং ভ্যাট আদায় করে নিয়ে আসা হয়, তাহলে আমাদের যত ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে, তারা পথের ফকির হতে তাদের আর দেরি হবে না। মাননীয় স্পিকার, তাদেরকে রুদ্ধ করে দেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, আমরা যদি আর একটু ভালো করে তাকাই, এই বাজেটে আমরা কৃষি বাজেটের দিকে একটু তাকিয়ে দেখি। কৃষিতে বাজেট এবার দেওয়া হয়েছে 27,224 কোটি টাকা। গত বছরের বাজেট ছিল 27,224 কোটি টাকা। এই বছরে এই বাজেটটা হয়েছে 28,881 কোটি টাকা। মাননীয় স্পিকার, আমরা একটা বাজেট করলাম, যে বাজেটে গত বছরের তুলনায় 1,48,000 কোটি টাকা আমরা বৃদ্ধি করলাম, আর সেখানে আমরা কৃষি ক্ষেত্রে মাত্র 1 থেকে 1,500 কোটি টাকা আমরা বৃদ্ধি করেছি। এটা বৃদ্ধি না করার নামান্তর। মাননীয় স্পিকার, আমাদের কৃষি সেক্টরটা নানাভাবে অবহেলিত হয়ে আছে। সরকার দলের তরফ থেকে বলা হতে পারে যে সার কীটনাশকের উপরে যে 7.5% ট্যাক্স এবং ভ্যাট ছিল, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে। কিন্তু সার এবং কীটনাশকের উপরে যে ভ্যাট এবং ট্যাক্সটা উইথড্র করে নেওয়া হয়েছে, তাতে করে প্রান্তিক পর্যায়ে কৃষকেরা কতটুকু লাভবান হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যায়। কারণটা হলো, এটা যারা ব্যবসায়ীরা যারা আছেন, তারা এটা সুবিধাটা পেয়ে থাকেন। এই সার এবং কীটনাশকের উপরে সরকার ভ্যাট এবং ট্যাক্স কমানোর কারণে এটা যে আসলে সার এবং কীটনাশকের দাম কমবে, তা তদারকি কেমন করে হবে, তা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করা হয়নি। মাননীয় স্পিকার, কৃষক কার্ডের কথা বলা হচ্ছে, কিন্তু আমাদের যেসব কৃষকেরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আমাদের একটা কৃষি ভিত্তিক একটা দেশ হওয়ার কথা ছিল। আমাদের 75 সালের দিকে যেখানে আমাদের জিডিপিতে কৃষি ছিল 62, এখন সেটা 10 থেকে 11% নেমে এসেছে। আমরা কৃষিকে একেবারে ওভারলুক করে যাচ্ছি। এই বাজেটের মধ্যেও আমরা কৃষিকে একেবারে ধর্তব্যের মধ্যে নিয়ে আসি নাই। আমরা মনে করি কৃষিতে বাজেট বৃদ্ধি করার দরকার আছে, এবং এটা 1,500 কোটি টাকা না, এটা এমন পরিমাণে বাজেট বরাদ্দ করতে হবে যাতে করে আমরা কৃষকদেরকে ভর্তুকির আওতায় নিয়ে আসতে পারি এবং কৃষকদেরকে আমরা সত্যিকার অর্থেই তাদের পাশে দাঁড়াতে পারি। মাননীয় স্পিকার, আমাদের শিক্ষা বাজেটের মধ্যে যে 3টে সেক্টরের কথা বলা হয়েছে, সেই 3টে সেক্টরে এক ধরনের বাজেট আছে। সেখানে প্রাথমিক এবং গণশিক্ষা, সেখানে উচ্চ মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষার জন্য যে বাজেটটা করা হয়েছে, সেটার পরিমাণ দাঁড়ায় 1,22,000 কোটি টাকার মতো। কিন্তু মন্ত্রণালয়ের হিসেব বলছে, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট দেওয়া হয়েছে 1,36,000 কোটি টাকা। এই যে অতিরিক্ত 14,000 কোটি টাকা, সেই 14,000 কোটি টাকা কোথায় খরচ করা হবে সেটার কিন্তু কোনো ব্যবস্থাপনা এই জায়গার মধ্যে করা হয়নি। মাননীয় স্পিকার, সেই একই বিষয়টা ঘটছে এডিপির ক্ষেত্রে। মাননীয় স্পিকার, প্রায় 3 লক্ষ কোটি টাকার যে এডিপি নির্ধারণ করা হয়েছে, সেই এডিপিতে 1,70,000 কোটি টাকায় থোক বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ গত বছর এবং তার আগের বছরে এই থোক বরাদ্দ ছিল 10,000 কোটি টাকা এবং 11,000 কোটি টাকা। 10,000 কোটি টাকা, 11,000 কোটি টাকার থোক বরাদ্দ এ বছরে এসে 1,70,000 কোটি টাকার থোক বরাদ্দ হয়েছে। এত বিরাট উল্লম্ফন হলো, সেই উল্লম্ফনের কারণে এই থোক বরাদ্দগুলো সঠিকভাবে ডিস্ট্রিবিউটেড হবে কিনা সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে। মাননীয় স্পিকার, কারণ আমরা দেখেছি ইতিমধ্যে সরকারি দল তারা যখন বরাদ্দগুলো বন্টন করেছেন,
তখন সরকারি দলের আসনগুলোতে তারা বরাদ্দ দিয়েছেন, বিরোধী দলের আসনগুলোতে তারা বরাদ্দ দেন নাই। সেক্ষেত্রে এডিপিতে যে 1,70,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেই বরাদ্দটা সঠিকভাবে যে সারা দেশে সঠিক হিসাবের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীনভাবে ডিস্ট্রিবিউট করা হবে, তার গ্যারান্টি আমরা চাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে নিয়ে একটা কথা বলার দরকার মাননীয় স্পিকার। নবায়নযোগ্য জ্বালানিতে যে আমদানি শুল্ক ছিল, ভ্যাট ছিল এবং অগ্রিম কর ছিল, সেটা প্রত্যাহার করা হয়েছে, সেটা সাধুবাদযোগ্য। কিন্তু যদি আমরা এনপিআর এর এসআরওটার দিকে খেয়াল করে দেখি, যেটা কিছুদিন আগে জারি করা হয়েছে, তাতে আমরা খেয়াল করে দেখব এই সুবিধাটা শুধুমাত্র যারা বড় ব্যবসায়ী যারা আছেন এবং যারা সৌর বিদ্যুৎ প্রকল্পের মধ্য দিয়ে সরকারের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি ভিত্তিক একটা বন্দোবস্তের মধ্যে আছেন, তারাই শুধু লাভবান হবেন। কিন্তু যারা আবাসিক গ্রাহক আছেন, যারা কৃষক আছেন, ক্ষুদ্র যারা উদ্যোক্তা আছেন, তারা কিন্তু এটার মধ্য দিয়ে উপকৃত হবেন না। এই কারণে আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমরা এই বিষয়টা জানতে চাই যে আমাদের প্রান্তিক পর্যায়ে যাতে একজন তরুণ যিনি একজন উদ্যোক্তা হয়েছেন, একজন কৃষক এবং একজন আবাসিক গ্রাহক, তারাও যাতে নবায়নযোগ্য এই যে জ্বালানিতে ভ্যাট প্রত্যাহার করা হয়েছে সেই সুবিধাটা পায়, সেই ধরনের একটা ব্যবস্থাপনা যেন অর্থমন্ত্রী করেন, সে কারণে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা মোটা দাগে আমাদের এই বাজেটের মধ্যে এমন অনেকগুলো বিষয় আমরা দেখেছি, সময় তো শেষের দিকে চলে এসেছে, আর অনেকগুলো বিষয় বলার মতো হয়তো অবস্থায় থাকবো না। কিন্তু সামাজিক নিরাপত্তা যে খাতটা বৃদ্ধি করা হয়েছে, সামাজিক নিরাপত্তা খাতের মধ্য দিয়ে আমরা যদি একটা অলস অর্থনীতি তৈরি করতে চাই, তাহলে আমাদের জন্য এটা দিন শেষে এটা ক্ষতির একটা কারণ হতে পারে মাননীয় স্পিকার। আমাদের এখনকার সংকট কর্মসংস্থানের সংকট, কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা না করে শুধু যদি প্রণোদনার মধ্য দিয়ে জাতিকে যদি স্থবির রাখার, অর্থাৎ জাতি তার কাছে কিছু প্রণোদনা দেওয়া হলো, যেটা আবার সবার কাছে সমানভাবে পৌঁছাবে কিনা তারও এখনো পর্যন্ত গ্যারান্টি নাই। আর কর্মসংস্থানের ব্যাপারে গুলোতে, বিনিয়োগের ব্যাপারগুলোতে যদি এই জায়গাটাতে একটা কমতি থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা জাতিকে অগ্রসর করতে পারবো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার সময় তো শেষ। আচ্ছা, 2 মিনিট দেয়া হলো, ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের যে রংপুর অঞ্চল আছে, আমাদের রংপুর অঞ্চল আমরা বরাবরের মতো অবহেলিত। এই রংপুর অঞ্চল নিয়ে এই বাজেটের মধ্যে তেমন কোনো সুখকর বিষয় নাই। বরং আমি দেখলাম যে আমাদের রংপুর অঞ্চলে হাটিকমরুল এলাকা রংপুরের যে মহাসড়ক যেটা ছিল, সেখানে যে বরাদ্দটা দেওয়া হয়েছিল গত বছর, তার তুলনায় এবছর আরো বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে, বরাদ্দ সেখানে হ্রাস করা হয়েছে। আমাদের তিস্তা মহাপরিকল্পনা, সেটার আলোচনা এখনো পর্যন্ত এই বাজেটের মধ্যে কোথাও কোনোভাবেই প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে নাই। আমরা চাই আমাদের রংপুর অঞ্চলে, আমরা দীর্ঘ সময় ধরে বৈষম্যের শিকার হয়ে আছি, আমাদের উন্নয়ন বরাদ্দ এত কম গোটা রংপুর বিভাগের জন্য, এটা মাত্র 1% পর্যবেসিত হয় প্রায় বছরগুলোতে। আমরা চাই যে আমাদের উন্নয়ন বরাদ্দগুলো বৃদ্ধি করা হোক, রংপুর অঞ্চল অবহেলিত অঞ্চল, সেই অঞ্চলটা সামনের দিকে এগিয়ে যাক। মাননীয় স্পিকার, আমি বক্তব্যের একেবারে শেষ প্রান্তে এসেছি। আমাদের মাননীয় অর্থমন্ত্রী তার যখন বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যে 234 পৃষ্ঠার বক্তব্যের মধ্যে একেবারে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে তিনি বলেছিলেন যে এই অর্থনৈতিক যে বিপর্যয় চলছে, সোশ্যাল ফ্যাব্রিকের যে ক্ষতিটা হয়েছে, এখান থেকে যদি আমরা পুষিয়ে উঠতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কার করতে হবে। কিন্তু মাননীয় স্পিকার, সেই রাজনৈতিক সংস্কার কি আমরা সরকারি দলের মধ্যে দেখতে পাই মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, জনগণ গণভোটের রায় দিল, জনগণ এখানে সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য রায় দিল, এখনো পর্যন্ত সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের কথা তারা বলছে না। জনগণ স্বাধীন বিচার বিভাগের জন্য রায় দিয়েছে, এখনো পর্যন্ত সরকার দল সেটার ব্যাপারে কিছু বলছে না। আমরা যদি সুশাসন নিশ্চিত করতে না পারি, গণতন্ত্র নিশ্চিত করতে না পারি, সংস্কার যদি বাস্তবায়ন করতে না পারি, IMF এর কাছ থেকে আমাদের অর্থমন্ত্রীকে যেমন করে ফিরে আসতে হয়েছিল, সংস্কার বাস্তবায়ন করতে না পারলে বিরোধী দল, সরকারি দলকেও জনগণের কাছ থেকে ফিরে আসতে হবে মাননীয় স্পিকার। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো, বাজেট বাস্তবায়ন করার সময় অবশ্যই জনগণের যে রায়, গণভোটের রায় বাস্তবায়ন করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে তার মধ্য দিয়েই সঠিক পর্যালোচনার ভিত্তিতে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই আহ্বান রেখে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।